এরপর আর সে এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, হন হন করে চলে গেল রাস্তার ওই পাশে। ভেবেছিল দেখা করে ছেলেটাকে একটা উচিত শিক্ষা দেবে, এখন নিজেই উচিত শিক্ষা পেয়ে বসে আছে। এর সঙ্গে দেখা করার সিদ্ধান্তটি আজকের দিনের সবচেয়ে বড় এবং জঘন্যতম ভুল সিদ্ধান্ত ছিল। জ্যামিট। নওশাদ টিচার্স রুমের সামনে পাঁচারি করছে। সে মাত্রই মিতুলতে ক্লাস নিয়ে এলো। তার ক্লাসটি শেষ ক্লাস ছিল। মিতুল নিশ্চয়ই এখন বের হবে, তাই সে অপেক্ষা করছে এখানে। মিতুল এলো মিনিট 5 পর। সঙ্গে রায়া এবং আরশিও আছে। একবার ভাবলে ওদের সামনে কথা বলবে কিনা, যদি অন্য কিছু ভাবে। অন্য কিছু ভাবারই বা কি আছে? মিতুল তার পূর্ব পরিচিত, সুতরাং সে কথা বলতেই পারে। টিচার্স রুমের সামনে এসে মিতুলের নওশাদের সাথে চোখাচোখি হয়ে গেল। বলাই বাহুল্য সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়েও নিল সে। নওশাদ দমে গেল না, দুপায়ে এগিয়ে গিয়ে অনেকটা পথরোধ করে দাঁড়ালো। রায়া এবং আশি সালাম দিলেও মিতুল নিশ্চুপ রইল। নওশাদ সালামের উত্তর নিয়ে মিতুলকে উদ্দেশ্য করে বলল, বাড়ি যাচ্ছ? মিতুলের ভীষণ ইচ্ছে করছে কিছু কঠিন কঠিন কথা শুনিয়ে দিতে, কিন্তু বান্ধবীদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। তাই যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, হ্যাঁ। তোমার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ। কোথায় থাকো এখন? মিতুল এতক্ষণ অন্যদিকে মুখ করে তাকিয়েছিল, এবার সে নওশাদের দিকে তাকালো। তার দৃষ্টিতে রাগ। নওশাদ থমকে যায়। রায়া আর আরশিকে মিতুল বলে, তোমরা চলে যাও, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি, লেট হবে। স্যারকে মিতুল কি করে চেনে এবং ওদের মাঝে সম্পর্কটাই বা কি? এমন অনেক প্রশ্নই রায়া এবং আরশির মনে ঘুরপাক খাচ্ছিল। এখন তো কোনোভাবে জানা সম্ভব নয়, কাল না হয় জিজ্ঞেস করবে। তাই ওরা মিতুলের কথা মতো চলে গেল। আমি কোথায় থাকি সেটা জেনে আপনি কি করবেন? জানতে পারি না? না। তুমি কি এখনো পুরনো জেদ নিয়ে বসে আছো? নতুন করে আর ভাবার তো কিছু নেই। আমি না সত্যিই জানতাম না যে আপনি এই কলেজের শিক্ষক। যদি জানতাম তাহলে মরে গেলেও ভর্তি হতাম না। কেন যে আব্বু সব জেনে বুঝে আমাকে এখানে দিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। বিশ্বাস করুন, আমি জাস্ট আপনাকে সহ্য করতে পারি না। আমার উপর তোমার এত রাগ? মিতুল জবাব দিল না। সে প্রচণ্ড রেগে আছে এখন। ঘন ঘন শ্বাস নিচ্ছে। নওশাদ নিজেই বলে, তুমি একটুও বদলাওনি মিতুল, আগের মতোই আছো। এটা আপনার ভুল ধারণা। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে আপনার মুখের ওপর এতগুলো কথা বলার সাহস কখনোই করে উঠতে পারতাম না। এরপরও বলছেন আমি আগের মতোই আছি। হ্যাঁ, এখনো রাগলে তোমাকে আগের মতোই লাগে, কোনো পরিবর্তন তো দেখছি না। এত সহজ স্বাভাবিক ব্যবহার কেন করছেন আপনি? শান্ত হও। পারছি না, আপনাকে দেখলে শান্ত থাকতে পারি না আমি। আপনার ক্লাস 50টা মিনিট যে কিভাবে সেটা শুধু আমিই জানি। ফর গড সেইক আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। আর 5টা ছাত্রীর সাথে আপনার সম্পর্ক যেমন, আমার সাথেও আপনার সম্পর্কটাও ঠিক সেরকমই। এর বাইরে আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। অতীতে আমাদের মধ্যে কি ছিল, আমরা পরিচিত ছিলাম কিনা, এই সমস্ত কিছু আমার মতো করে ভুলে যান প্লিজ। আর এরকম হুটহাট এসে কথা বলবেন না। একজন টিচার হিসেবে এরকম বিহেভিয়ার আপনার সঙ্গে যায় না। নিজের সম্মানটা নিজের কাছে বজায় রাখুন, আর আমাকেও সম্মানের সাথে বাঁচতে দিন। মিতুলে এত কঠিন কঠিন কথার পিঠে নওশাদ আর বলার মতো কিছুই খুঁজে পেল না। কেবলমাত্র অপলক দৃষ্টিতে মিতুলের রাগে মুখটার দিকে তাকিয়ে আছে। মিতুল ঠিকই বলেছে, সেই পরিবর্তন হয়েছে। অল্প নয়, অনেকটাই পরিবর্তন হয়েছে। উত্তরের জন্য মিতুল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো উত্তর পেল না। তখন সেও আর অপেক্ষায় করল না, নিজের গন্তব্যে পা বাড়ালো। প্রতিটা স্নায়ু কষিয়ে যেন তার রাগের বিচরণ। মিতুল রাগের চোটে রাস্তা পার হতে গিয়ে তার পার্স আর হাতে থাকা দুটো বই রাস্তায় পড়ে যায়। মেইন রোড হওয়াতে বিরতিহীনভাবে গাড়ি চলছে। মিতুল কোনো দিকে না তাকিয়ে নিচে বসে পড়ে বই আর পার্স তোলার জন্য। ক্রমান্বয়ে ব্যস্ত গাড়িগুলো এগিয়ে এসেছে। মিতুল হঠাৎ করে সেদিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে একটা ছেলে বাইক নিয়ে এসে গাড়িগুলোর সামনে পথ রোধ করে দাঁড়ায়। গাড়িওয়ালারা সামনে হর্ন দেওয়ার পরও ছেলেটা বাইক নিয়ে সরে না। মিতুলকে ধমক দিয়ে বলে, চুপচাপ বসে না থেকে এগুলো নিয়ে জলদি সরুন। এটা তো গতকাল হেল্প করা সেই ছেলেটা মনে হচ্ছে।
হেলমেট পরে থাকার জন্য মিতুল আজও ছেলেটির মুখ দেখতে পারেনি। ধমক খেয়ে তাড়াতাড়ি বই আর পার্স তুলে সরে দাঁড়ায় একপাশে। সে ভেবেছিল ছেলেটা তার কাছে আসবে, তখন সে তাকে ধন্যবাদ দেবে এবং নামও জিজ্ঞেস করবে, এরপর আগামীকাল দেখা করে তার শার্ট ফেরত দিয়ে দেবে। কিন্তু ছেলেটা তার ধারণাকে ভুল প্রমাণিত করে বাইক নিয়ে উল্টো পথে চলে গেল। মিতুল বনে চলে যায়। ছেলেটা এমন অদ্ভুত স্বভাবের কেন? মিতুল অনেকক্ষণ যাবৎ বাইকওয়ালা ছেলেটির শার্ট খুঁজেই যাচ্ছে। তন্ন তন্ন করে খুঁজেও সন্ধান পাচ্ছে না। অথচ সে ভার্সিটি থেকে ফিরে নিজে ধুয়ে দিয়েছিল। এরপর ছাদ থেকে এনে স্ত্রী করে ভুলবশত ড্রয়িং রুমে সোফায় রেখে দিয়েছে। ক্লাসের পড়া শেষ করে বই গুছাতে গিয়ে হঠাৎ করে শার্টের কথা মনে পড়ে যায়। সেই থেকে সে হন্যে হয়ে শার্ট খুঁজছে। মমতা বেগম সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস? ওখানে একটা শার্ট ছিল, দেখেছো মা? কালো কালার? হ্যাঁ, কোথায় রেখেছো? ওটা তো টুটুল পড়ে গেছে। ওই শার্টটা কার? মিতুল হতবিহ্বল হয়ে বলে, ভাইয়া কেন এ শার্ট পরেছে? আশ্চর্য। ওইটা টুটুলের শার্ট না? না, ওই দিন যে কাদা ভরালাম জামায়, তখন আসার পথে ভার্সিটিরই একজন আমাকে শার্ট দিয়েছিল কোমরে বেঁধে নিতে, যাতে করে জামায় কাদাগুলো দেখা না যায়। আমি শার্ট ফেরত দেব না বলে কষ্ট করে ধুয়ে ইস্ত্রি করে রেখেছি, আর তোমার গুণধর ছেলে সেটা পড়ে গেল। এত সুন্দর করে গুছিয়ে রেখেছিস, ও তাই নিজের ভেবে পড়ে গেছে। নিজের ভেবে পড়বে কেন? ওইটা কি ভাইয়ার শার্ট নাকি? নিজের শার্ট নিজে চেনে না, গর্ধব। হয়েছে, এখন আর রাগারাগি করিস না। টুটুল আসলে আমি শার্ট ইস্ত্রি করে দেবনে। ধুর, ভাল লাগে না আর আমার। মিতুল রাগ করে নিজের ঘরে চলে যায়। ঠিক সেই সময় টুম্পা আসে বাসায়। ওর সাথে রাজকুমার টিয়া পাখিও আছে। টিয়া পাখিকে দেখে মিতুলের মেজাজ আরও খারাপ হয়ে যায়। টুম্পা জিজ্ঞেস করে, কি করো আপু? মিতুল রাগ করে বসেছিল বিছানায়। সেই উত্তর করল, কিছু না, বসো। মন খারাপ নাকি তোমার? মিতুলের পাশে বসে জিজ্ঞেস করলো টুম্পা। মিতুল হাসার চেষ্টা করে বলল, না তো, কেন? দেখে মনে হচ্ছে। আরে না, তেমন কিছুই না, মেজাজ একটু খারাপ আর কি। কি হয়েছে? তেমন কিছু না, ছাড়ো ওসব। আমি চা নিয়ে আসছি। না, চা খাবো না, এসেছি একটা কথা বলতে। কি? মাঠে সবাই ব্যাডমিন্টন খেলছে, চলো আমরাও যাই। মিতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। সে বলে, এখন? হ্যাঁ, ফ্ল্যাটে আরও আপুরা আছে তো, চলো যাই প্লিজ। তুমি গেলে আমাকে বাড়িতে কেউ কিছু বলবে না। মিতুল ভাবলো রাগ করে বসে থাকার চেয়ে ব্যাডমিন্টন খেললে হয়তো মনটা ভালো হবে। তাই সে রাজি হয়ে যায়। রাজকুমার খুশিতেই উল্লসিত হয়ে বলে, মোটু খেলা, চলো মোটু খেলা চলো। মিতুল দাঁত মুখ খিচে বলে, ওকে আমার সাথে কথা বলতে নিষেধ করে দেবে টুম্পা, নয়তো ওর মুখে আমি স্কচ টেপ লাগিয়ে দিব। টুম্পা শব্দ করে হাসে। মিতুল বলে, হেসো না, আমার নামে কি অবস্থা করেছে দেখেছো? আহা, বাদ দাও, চলো আন্টির কাছে যাই, পারমিশন নেওয়া লাগবে না। মার যেহেতু ফ্ল্যাটের মধ্যেই আবার সঙ্গে টুম্পাও আছে, তাই মমতা বেগম আর বারণ করলেন না, শুধু বললেন 1 ঘন্টার মাঝে ফিরে আসতে। মিতুল রাজি হয়ে টুম্পার সঙ্গেই নিচে গেল। মাঠে গিয়ে রূপকের সঙ্গে দেখা হয়ে যায়। সেও ব্যাডমিন্টন খেলছে, তবে ছেলেরা এক সাইডে এবং মেয়েরা আরেক সাইডে। মিতুলকে দেখেই রূপকও বার দুয়েক তাকালো। মিতুল অবশ্য সেদিকে দৃষ্টিপাত করলো না আর। রাজকুমার উড়ে উড়ে খেলা দেখছিল। হঠাৎ সে বলে ওঠে, মোটু রূপ খেলো, মোটু রূপ খেলো। অর্থাৎ সে মিতুলের সঙ্গে রূপকে খেলতে বলছে। সঙ্গীরা সেটা শুনে বলে, কি ব্যাপার রাজকুমার? রূপক ভাইয়া মিতুলের সঙ্গে ব্যাডমিন্টন খেলো, তুমি যাও? রাজকুমার ফের পাখা ঝাঁকিয়ে বলে, মোটু রূপ খেলো। মিতুল ঘেমে নিয়ে একাকার। সে সাইডের বেঞ্চে বসে পড়েছে। রাজকুমার এলেও তখন। মিতুলের বিনুনি খামচে ধরে বলল, মোটু খেলো। মিতুল বেজায় বিক্ষিপ্ত হয়ে বলল, যা এখান থেকে। রাজকুমার নাছোড়বান্দা, সে মিতুলের পিছু ছাড়ছে না। স্বভাবতই আমাদের যারা অপছন্দ করে থাকে আমরা তার পেছনেই পড়ে থাকি। রাজকুমার পাখি হলেও সেও এর ব্যতিক্রম নয়। রাজকুমারের নাছোড়বান্দা স্বভাব দেখে রূপক এগিয়ে এলেও পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি পান করে বলল, রাজকুমার যখন এতবার করে বলছে। পুরো কথা শেষ করার পূর্বেই মিতুল বলল,
এই অসভ্য টিয়া পাখির কথা আমি রাখবো না। নিরীহ একটা পাখির উপর এত রাগ কেন তোমার? কে নিরীহ? এই টিয়া আস্ত ফাজিলের হাড্ডি। রাজকুমার চুপ রইল না। সে ঘোর প্রতিবাদের স্বরে বলল। মোটু বাকি মোটু বাকি। রূপক হাসল। রাজকুমার যতবারই মিতুলকে মুতু বলে ডাকে ততবারই রূপকের দম ফাটিয়ে হাসতে ইচ্ছে করে, কিন্তু সময় সুযোগ তো আর সর্বদা অনুকূলে থাকে না। রূপকে হাসতে দেখে মিতুল চোখ পাকিয়ে তাকিয়ে বলে। হাসছেন কেন আপনি? না, এমনি। মিতুল রোশানল দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত সে এখানে থাকবে না। টুম্পাকে বলে তৎক্ষণাৎ সে বাড়িতে চলে আসে। রাজকুমার বলল। মোটু গেল মোটু গেল। রূপক এবার শব্দ করেই হাসলো। রাজকুমারের মাথায় হাত বুলিয়ে বলল। যা একটা নাম দিয়েছিস না, দারুণ। রিনভি একটা হলুদ রঙের 3 পিস পরে রেস্টুরেন্টে বসে আছে। তার সামনে রাখা কোল্ড কফি। খাওয়ার রুচি নেই, এভাবে তো আর একা বসে থাকা যায় না। তাই বাধ্য হয়ে একটা কোল্ড কফি অর্ডার করেছে। কিছুক্ষণ বাদে সে হাত ঘড়ি এবং ফোনের সময় দেখছে। এখনও টুটুলের আসার কোনো নামগন্ধই নেই। সেটার সময় জ্ঞান বলতে তো কিছুই নেই। এরকম একটা ছেলেকে কীভাবে যে মেয়ের যোগ্য মনে করেছেন বাবা আজিজুল হক। বসে থাকতে থাকতে রিনভির বিরক্তি এসে গেছে। রিনভিরা 2 ভাই 1 বোন, সেই সবার বড়। ভাই 2জন ছোট। বর্তমানে সে মাস্টার্স করার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। সে তার লাইফ নিয়ে পুরো দস্তুর হ্যাপি ছিল। হুট করে বাবা মায়ের মাথায় বিয়ের ভূত ঝুঁকেছে। অনেক সময় দিয়েছেন তারা রিনভিকে। এবার বিয়ের পিড়িতে তাকে বসতেই হবে। রিনভির কোথাও কোনো সম্পর্ক নেই, তাই সে বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে বলে জানিয়েছিল। কিন্তু বাবা যে এমন একটা ছেলেকে তার জন্য পছন্দ করে বসে থাকবে এটা সে ভাবেনি। অপেক্ষার অবসান ঘটিয়ে টুটুল এলো। প্রায় 25 মিনিট লেট। চুলগুলো অবিন্যস্তভাবে কপালের উপর পড়ে আছে। সে রিনভির মুখোমুখি বসলো। চমকপ্রদ হাসি দিয়ে বলল। সরি, একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটা। এগেনই সরি, রাস্তায় এত জ্যাম ছিল আর কি বলবো। এ কি, শুধু কফি কেন, আর কিছু অর্ডার করেননি? এরপর আর সে রিনভির জবাবের অপেক্ষা না করে ওয়েটারকে ডেকে নিজের জন্য নিজের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিল। মেনু কার্ড রিনভির দিকে এগিয়ে দিয়ে বলল। কি খাবেন, অর্ডার দিন। রিনভি মেনু কার্ড নিল না। ওয়েটারকে বলল। একটা চিকেন বার্গার আর একটা লেমন জুস। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর টুটুল নড়েচড়ে বসে বলল। তারপর বলুন, আবার দেখা করতে এলেন? নিশ্চয়ই বাবা মায়ের চাপে। রিনভি এক পলক তাকিয়ে থেকে বলল। হুম। টুটুল হাসছে। রিনভি এতক্ষণ পর টুটুলের গায়ের শার্ট লক্ষ্য করলো। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এই শার্টটা সে নিজে বান্ধবীকে দিয়ে কাস্টমাইজড করিয়েছিল ছোট ভাইয়ের জন্য। এই শার্ট টুটুলের কাছে এলো কী করে? রিনভিকে এভাবে শার্টের দিকে তাকিয়ে থাকতে দেখে টুটুল নিজেও শার্টের দিকে তাকালো। ময়লা লেগেছে ভেবে হাত দিয়ে ছেড়ে বলল। ময়লা নাকি? এই শার্ট কোথায় পেলেন আপনি? কেন, ঘরেই ছিল। কোনো পেজ থেকে নিয়েছেন? ধুর না, আমি কখনো অনলাইন থেকে শপিং করি না। তবে আমার ছোট বোন করলেও করতে পারে, সম্ভবত ওই কিনেছে। রিনভি একটু দমে গেল। হতে পারে টুটুলের বোনই পেজ থেকে একই রকম শার্ট নিয়েছে। তাও সে মনের সন্দেহ দূর করতে বাসায় গিয়ে ভাইকে জিজ্ঞেস করবে বলেই ঠিক করলো। আপাতত এই টপিক বাদ দিয়ে দুজনে নর্মাল আলোচনায় তুলল। মিতুলের আজ ভার্সিটিতে যাওয়া হবে না। বাবা মায়ের সঙ্গে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে। পাত্রী বাবার অফিসের কলিগের মেয়ে। মেয়ের ছবি দেখেছি মিতুল, দারুণ মিষ্টি দেখতে। তবুও যে ভাইয়া কেন বিয়েতে রাজি হতে চাচ্ছে না কে জানে। টুটুল রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়। মিতুল তখন ড্রয়িং রুমে বসেছিল। তার হাতে চার কাপ। টুটুল কাপটা নিয়ে চুমুক দিল। মিতুল চোখ মুখ কুচকে বলল। এটা আবার কেমন স্বভাব? আমার খাওয়া চা খাচ্ছ কেন, তোর মুখে কি পাখির পটি লেগে আছে যে তোর খাওয়া চা খেতে পারবো না? বাজে কথা শুধু। মাকে বললেই তো চা দিত। ছাই দিত, পারলে আজ আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে। কেন? কারণ আমি নীরবিদের বাসায় যাচ্ছি না। গেলে কি হবে? কিছুই হবে না, আবারও না গেলেও কিছু হবে না। তাই আমি ঠিক করেছি যাব না। মেয়েকে কি তোমার পছন্দ হয়নি? পছন্দ করিনি, অপছন্দও করিনি। তুমি একটা পাগল। সকাল সকাল আমার মাথা খেও না, যাও অফিসে।
যাচ্ছি, আমি যাওয়ার পর মাকে বলিস যে অফিসে চলে গেছি। এই নে তোর চায়ের কাপ। মিতুলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে টুটুল অফিসে চলে গেল। এ খবর শুনে বাবা মা দুজনে ভীষণ রেগে গেলেন। ফোন দিয়ে টুটুলকে ইচ্ছে মতন ছাড়লো দুজনের ক্ষোভের মুখে পড়ে টুটুল জানিয়েছে দুপুরে সে রিনভিদের বাসায় যাবে। এতে অল্প হলেও বাবা মা শান্ত হয়। মিতুল চলে যায় রেডি হতে। আজ আর বিকেলের আগে ওই বাড়ি থেকে আসা যাবে বলে মনে হয় না। সে আকাশি রঙের একটা 3 পিস পরেছে, হাতে পড়েছে সাদা আকাশি মিলিয়ে কাঁচকাটা কাঁচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, পিঠ পর্যন্ত চুলগুলো সে খুলিয়ে রেখেছে। গোলগাল মুখের মিষ্টি মেয়ে বলা যায় মিতুলকে। সে রেডি হতে হতে বাবা মাও রেডি হয়ে গেছেন। তিনজনে একসাথে বাড়ি থেকে বের হলেন। সিঁড়িতে রূপকের সঙ্গে দেখা হয়ে যায়। বলাই বাহুল্য রূপক প্রথমে চোখ সরাতেই পারেনি। পরক্ষণে মিতুল যখন ভ্রু কুঁচকে তাকালো তখন নিজেকে দমিয়ে নিয়েছে রূপক। মনের মাঝে প্রশ্ন জাগে, এত সেজেগুজে যাচ্ছে কোথায়? প্রশ্ন করতে না পারলেও মিতুলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে, কানে একটা ফুল গুজলে সাজ পূর্ণতা পেত। মিতুল হা করে তাকায় রূপকের দিকে। রূপক মুচকি মুচকি হাসতে হাসতে উপরে চলে যায়। রূপকে নিয়ে আর ভাবনার চাল বুনল না সে। বাবা মায়ের সঙ্গে রিনভিদের বাড়িতে পৌঁছানোর পর আজিজুল হক এবং বিউটি বেগম সাদরে ওদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ড্রয়িং রুমে বসে মিতুল ঘাড় ফিরিয়ে সাজসজ্জা দেখছে। বিশাল বড় ড্রয়িং রুম। ড্রয়িং রুমের একদম শেষ দিকে একটা বারান্দা। দমকা বাতাসে সাদা রঙের পর্দাগুলো এলোমেলোভাবেই উঠছে। মিতুলের দারুণ পছন্দ হয়েছে বাড়িটা। রিনভির বাবা মা এবং মিতুলের বাবা মা খোশ গল্পে মেতে উঠেছেন। বিউটি বেগম তার ছোট ছেলে আয়ানকে ডেকে পরিচয় করে দিলেন। আয়ান এবার ক্লাস 5-এ পড়ছে। বিউটি বেগম ছেলের উদ্দেশ্যে বললেন, আয়ান, তোমার মিতুল আপুকে বাড়িটা ঘুরিয়ে দেখাও তো। আর রিনবিকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে এখানে আসতে। আয়ান বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। মিতুলও ওইভাবে বসে থাকতে বোর হচ্ছিল। তাছাড়া তার ভীষণ ইচ্ছেও করছিল বাড়িটা ঘুরে দেখার জন্য। বাড়ি ঘুরে দেখতে দেখতে আয়নের সাথে তার ভাব জমে যায়। প্রথম দেখায় আয়নকে শান্তশিষ্ট মনে হলেও ক্রমে ক্রমে তার চঞ্চলতা প্রকাশ পাচ্ছে। সে মিতুলকে বলে, এই জানো, তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। মিতুল তাকিয়ে মুচকি হাসলো। আয়ন ফের বলল, ঠিক তোমার মতো, তোমাকে দেখে আকাশ মনে হচ্ছে। মিতুল মিষ্টি করে হেসে বলল, তুমি তো দারুণ কথা বলতে জানো। জানি, সবাই বলে। কি বলে? এই যে তুমি যা বললে। এই শোনো, তুমি এখানে একটু অপেক্ষা করবে? আমি আপুকে যাওয়ার কথা বলতে ভুলে গেছি, বলে আসি। মিতুল মিষ্টি করে হেসে বলল, আচ্ছা। আমি এই যাব এই আসবো। বলি আয়ান দৌড়ে চলে গেল। মিতুল করিডোর ধরে একা একা হাঁটছে। রুমগুলো যেদিকে সেদিকেও করিডোরের শেষ পথে একটা বারান্দা। বাড়িটা যার পছন্দে বানানো হয়েছে সেই মানুষটার রুচির তারিফ না করে পারছে না মিতুল। এভাবে রুম ছাড়াও যে খোলা বারান্দার দেওয়া যায় এরকম একটা সুন্দর আইডিয়া একটা সুন্দরবনের মানুষের মাথাতেই আসবে। সে খোলা বারান্দার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তার নাকে প্রবেশ করলো বেলি ফুলের ঘ্রাণ। সে চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল। শ্বাসে শ্বাসে ভেতরে প্রবেশ করলো বেলি ফুলের সুঘ্রাণ। বেলি ফুল মিতুলের সবচেয়ে পছন্দের ফুল। সে একটা ফুল ছিঁড়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকছে। আচানক তার পায়ের কাছে নরম কিছু স্পর্শ পাওয়ায় সে চোখ মিলে পায়ের দিকে তাকায়। নাদোষ ছোট দুটো কুকুরের বাচ্চা তাকে ঘিরে ধরেছে। ভয় পেয়ে সে দুপা পিছাতে গিয়ে পেছনে থাকা রুমের দরজাটি খুলে যায় এবং সে না চাইতেও রুমের ভেতর চলে যায়। পেছন ফিরে তাকিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একটা ছেলে সাউন্ড বক্সে গান বাজিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে উড়াধুরা নাচছে। তার পরনে 3/4 প্যান্ট, শার্ট বা টি শার্ট কিছুই পরেনি, খালি গা। আয়নার সামনে নাচতে নাচতে হঠাৎ তার মিতুলকে দেখে ছেলেটি চমকে যায়। দুহাত জড়সড় করে বুকের উপর রেখে বলে, ওহ গড, কে আপনি? মিতুল ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। এমন ঘটনার সম্মুখীন হবেই এটা কল্পনাতীত ছিল। সে কুকুর দুটোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহর দুনিয়ায় সব পশু পাখি যে কেন আমার পেছনেই পড়ে থাকে। ছেলে ততক্ষণে চটজলদি টি শার্ট পরে নিয়েছে। দুকদম এগিয়ে এসে মিতুলকে ভালো করে লক্ষ্য করে সে চুপ হয়ে যায়। মেয়েটাকে তার চেনা চেনা লাগছে। পরক্ষণে মনেও পড়ে যায় এটা তো সেই মেয়ে যাকে সে দুবার সাহায্য করেছিল। মিতুল অপরাধীর ন্যায় মাথা নত করে বলে,